পার্বত্য অঞ্চলে বন্যার অবনতি হলেও চট্টগ্রাম হবিগঞ্জে উন্নতি। বান্দরবান রাঙামাটিতে ভূমিধসের শঙ্কা। চট্টগ্রাম বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ভাতা। 2 বছরে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে 84%। দ্রুত ব্যবস্থা না নিলে জন্মহার বাড়ার শঙ্কা। অনেক জায়গায় দেখা যায় আমাদের মেটেরিয়ালস নেই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্কিম নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিজ হয়নি। পাল্টাপাল্টি হামলার পর ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে চায় কাতার। বৈঠকের আগে হরমুজ ইস্যুতে তেহরানকে ওয়াশিংটনের চাপ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনও প্লাবিত জেলার অন্তত 35টি ইউনিয়ন, পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। এদিকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাঙামাটিতে। নতুন করে আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্ক বার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনী ঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে কমতে শুরু করেছে ধলাই ও জুরি নদীর পানি। অন্যদিকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের আরও খবর জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাঙামাটি এবং মৌলভীবাজারে। রাঙামাটি থেকে যুক্ত হবেন জিয়াউর রহমান জুয়েল, মৌলভীবাজার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী MA হামিদ। শুরুতে যাচ্ছি রাঙামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, জানাবেন বৃষ্টিপাত ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? গত শনিবার থেকে আজকে শনিবার পর্যন্ত যে টানা 8 দিন, এর মধ্যে থেমে থেমে কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই পাহাড় ধস এবং ভূমিধসের যে সংখ্যা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে, আমরা জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যে জানতে পেরেছি সেখানে অন্তত 9টি উপজেলা এবং 2টি পৌরসভা মিলিয়ে সেখানে 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে ছোট বড় পাহাড় ছিল। এর মধ্যে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ির সঙ্গে সাজেক এবং বাঘাছড়ির যে সড়ক যোগাযোগ, সেখানে সড়ক তুলে যায় পানির চলে আসা হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি আসলে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। যদি আবার বৃষ্টিপাত হয় সেখানে আবার তুলে গিয়ে আবার হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বলে রাখি, এর মধ্যে সাজেকে যেখানে পর্যটক আটকা পড়েছিলেন তারাও নিরাপদে ফিরে গেছেন। তবে বাঘাইছড়ির সঙ্গে যে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ, অর্থাৎ রাঙামাটির সঙ্গে যোগাযোগ করতে হলে খাগড়াছড়ি হয়ে আসতে হয়, সেই বাঘাছড়ির 3 কিলো নামক এলাকায় সেখানে সড়ক বসে গিয়ে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বলে রাখি, এই যে বৃষ্টিপাত হচ্ছে এর মধ্যে যে পাহাড় ধস ভূমিধসের সংখ্যার মাঝেই কিন্তু যে কাপ্তাই তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে আসলে অনেক এলাকায় যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে প্লাবনের শিকার হয়েছে। প্লাবিত সেই এলাকার মধ্যে সবচেয়ে দুর্গন্ধ রয়েছে রাঙামাটির বাঘাছড়ি উপজেলায়। সেখানে 20টি আশ্রয় কেন্দ্রে 2374 জন মানুষ এরই মধ্যে আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি সেখানকার উপজেলা প্রশাসন থেকে। বলে রাখি, এই যে সব মিলে যে একটি দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আসলে ত্রাণ তৎপরতা নিয়েও যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং যারা দুর্গত মানুষ তারাও কিন্তু নানাভাবে অভিযোগ করেছেন যে যথাসময়ে তারা ত্রাণ পাননি। একেবারে গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাঘাইছড়ির যে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে শতাধিক মানুষ আশ্রয় নিলেও সেখানে 3 দিনে মিলে একবেলা খাবার জুটেছে বলে গতকাল সেটি আসলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এর বাইরেও আমরা রাঙ্গামাটি শহরে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানেও আসলে মানুষজন নানা অভিযোগ করেছেন যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি এবং খাবার নিয়েও তারা অভিযোগ করেছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম। এবারে যাব মৌলভীবাজারের সহকর্মী হামিদার কাছে। হামিদ, জানাবেন নদী পানি বৃদ্ধির সবশেষ খবর এবং সেই সঙ্গে শ্রীমঙ্গলে এখন যারা পর্যটক যাচ্ছেন তাদের জন্য শ্রীমঙ্গল ঘোরাটা কি নিরাপদ হবে কিনা? মিম, জানিয়ে রাখি যে মৌলভীবাজারে গত নদ নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। বিশেষ করে আজকে এখন সকাল 9টার খবরে যেটা 9টার যে পানি উন্নয়ন বোর্ডের যে আপডেট ছিল সেটাতে জেনেছি যে এখন পর্যন্ত মনু নদীর পানি মরু ব্রিজ এলাকায় প্রায় 178 বা 80 সেন্টিমিটার
বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সদরে মৌলভীবাজার চাঁদনীঘাট এলাকায় বিপদসীমার পানি নেমে গিয়ে এখন 38 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি বাড়তেছে এবং সেটা বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসার খবর হচ্ছে যে দলাই নদীর পানি এবং জুড়ি নদীর পানি দ্রুত গতিতে কমতে শুরু করেছে, যার কারণে দলাই নদীতে যে দুটি স্থানে বাঁধ ভাঙন দেখা দিয়েছিল সে এলাকা বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে এবং নিমজ্জিত হওয়ার কারণে সেখানকার লোকজন কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কমলগঞ্জে 20 টন, সদর উপজেলায় 20 টন, রাজনগরে 20 টন, শ্রীমঙ্গলে 10 টন ত্রাণের চাল দেওয়া হয়েছে। এছাড়াও গত দুদিন থেকে সেখানে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রিত হয়েছেন। সদর এবং রাজনগর মিলিয়ে প্রায় 18,000-এর উপরে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে 13,220টি পরিবার রয়েছে, কিন্তু কমলগঞ্জের পরিসংখ্যান এখনো আমরা পাইনি। তারপরেও সেখানে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে বলে স্থানীয় আমরা জানতে পেরেছি। ত্রাণের যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকের সাথে কথা বলে দেখেছি, অনেক আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখেছি, তারা বলছেন যে ত্রাণের অপচলিত রয়েছে, কিন্তু জেলা প্রশাসক বলেছেন যে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দেওয়া হয়েছে, নগদ টাকাও সরবরাহ করা হয়েছে। হয়তো আস্তে আস্তে জনপ্রতিনিধির মাধ্যমে যেখানে আক্রান্তরা রয়েছেন তারা সেটা পাবেন। পর্যটনের কথা যদি বলি সেক্ষেত্রে শ্রীমঙ্গলে কোনো বন্যা পরিস্থিতির অবনতি হয়নি বা শ্রীমঙ্গলে সেক্ষেত্রে শ্রীমঙ্গলে কোনো বন্যা পরিস্থিতির অবনতি হয়নি বা শ্রীমঙ্গলে কোনো বন্যা ছিল না। শ্রীমঙ্গলে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু পর্যটকদের জন্য সেটা কিন্তু নিরাপদ রয়েছে এবং কমলগঞ্জের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এগুলোও কিন্তু এখন নিরাপদ রয়েছে। বলা যায় যে পর্যটন শ্রীমঙ্গল মৌলভীবাজার এখন ঘুরে দেখতে পারে এবং বিশেষ করে পানি নদী থেকে নেমে গিয়ে নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে এবং সেখান থেকে পানি হাওরে যাচ্ছে এবং হাওরে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে উজানে যদি বৃষ্টি না হয়, অর্থাৎ 12তে বৃষ্টি না হলে পানি দ্রুতই কমতে থাকবে, কিন্তু আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র বলেছে যে আগামী 13 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও সামান্য বৃষ্টিপাত, আবার কোথাও মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকলে সেক্ষেত্রে হয়তো বন্যার পরিস্থিতি আবারও খারাপের দিকে যেতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী MA হামিদ এবং তার আগে রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। গত 3 দিনে 315 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। সাতক্ষীরায় বৃষ্টি থেমেছে কিনা এবং গ্রামাঞ্চলে বেড়ি বাঁধ ভাঙার কোনো আশঙ্কা রয়েছে কিনা? সাতক্ষীরাতে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। গতকাল রাত পর্যন্ত এখানে কিন্তু টানা বৃষ্টি হয়েছে। গত 3 দিনে এখানে 315 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এখানকার যে আবহাওয়া অফিস, তারা আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। এর ফলে সাতক্ষীরা শহরে যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে প্রতিটি নিম্নাঞ্চলেই কিন্তু দেখেছি যে আমরা মানুষ কিন্তু প্রচুর ভোগান্তিতে রয়েছেন জলাবদ্ধতার কারণে। প্রত্যেকটি এলাকাতে হাঁটু সমান পানি দাঁড়িয়ে যায় গতকাল, এবং সেই পানিটি কিন্তু নিষ্কাশনের কোনো পথ না থাকায় মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। একই সাথে এখানকার যে নদী খালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জোয়ার ভাটা চালু আছে, তবে এখানে কিন্তু পানি নিষ্কাশনের যে ড্রেনেজগুলো সেই ড্রেনেজগুলো বদ্ধ থাকার কারণে মূলত পানি নদীতে যেতে পারছে না। এই কারণেই মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মানুষকে তারা সচেতন থাকতে বলছেন যে আরও কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত হলে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যান এবং যদি কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় হয় তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবেন। একই সাথে যারা বয়স্ক, বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষ রয়েছে তাদেরকে তারা বিশেষ নজরদারিতে রাখতে বলেছেন, শুকনো খাবার সংরক্ষণে রাখতে বলেছেন। সব মিলিয়ে তাদের যে মানুষের যে প্রস্তুতি থাকতে বলা হয়েছে। একই সাথে উপকূলীয় এলাকা যে সমস্ত বেড়িবাঁধগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকার বেড়িবাঁধ, সেগুলো কিন্তু অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিশেষ করে শ্যামনগর এবং আশাশুনি উপজেলার একাধিক পয়েন্টে বেড়িবাঁধ কিন্তু ধসে পড়েছে, এমন তথ্য উপকূলের এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে আমরা পেয়েছি। তবে সে সমস্ত বেড়িবাঁধগুলো মেরামতে এখনও বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও স্থানীয়রা ছোট ছোট আকারে
আকারে সেই বাঁধগুলো কিন্তু মেরামতের তারা চেষ্টা করছেন। তবে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বিপুল পরিমাণ যে পানি সেটি নিষ্কাশিত হওয়ার পথ না থাকায় আসলে সংকট আরও দীর্ঘ হচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যে সমস্ত মাঠ রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে। অনেক জায়গায় অনেক স্কুলগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে। সেই স্কুলের পানি কিন্তু নিষ্কাশন না হওয়ায় আগামীকাল যে স্কুলটি চালু হতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে যে অবস্থা এখন যেটি সৃষ্টি হয়েছে সেটি নিরসনে প্রশাসনের এখন একটা বড় ভূমিকা দরকার। পানি নিষ্কাশনের পথ না পেলে কিন্তু এই সমস্যাটি আরও দীর্ঘ হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান রাজীব। মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকার আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন। আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন আবহাওয়া বিভাগের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? মিম, শুভ সকাল। আজ আষাঢ়ের ২৭ তারিখ, একেবারে আষাঢ়ের শেষ লগ্ন। এটি বর্ষাকাল। এই সময়ে সাধারণত নানা জেলায় বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছে এরই মধ্যে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল যে বিভাগ রয়েছে সেই বিভাগের কোনো কোনো জেলায় এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে ঢাকায় এখন পর্যন্ত ভারী বর্ষণ শুরু হয়নি। আপনি নিশ্চয়ই আমার পিছনে ছবিতে দেখতে পাচ্ছেন যে আকাশে এরই মধ্যে রোদ উঠেছে। আবহাওয়াবিদরা বলছে যে ধীরে ধীরে এই যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কমে আসবে। তারা বলছে যে ১৩ তারিখের পর থেকে সারা দেশে মোটা দাগে বৃষ্টিপাত কমে আসবে এবং আকাশ যে মেঘাচ্ছন্ন ভাব আছে সেই মেঘাচ্ছন্ন ভাবটি ধীরে ধীরে কেটে যাবে। এরই মধ্যে তারা জানিয়েছে যে সাগরে যে লঘুচাপটি ছিল সেটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। সবচেয়ে যে বিষয়টি তারা বলছেন যে আগামী সপ্তাহ থেকে এই যে বৃষ্টিপাত সেটি কমে যাবে এবং তখন দিনে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মিম, এই ছিল আমার কাছে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে বৃষ্টি সংক্রান্ত সবশেষ তথ্য। মিম, আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন জাবেদ আব্দুল্লাহ। পাওয়া যায় না জন্ম নিয়ন্ত্রণ উপকরণ, মাঠ পর্যায়ে মুখ থুবড়ে পড়ছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। ২ বছরে ৫ ধরনের জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় ৮৪%। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট দ্রুত সামাল দিতে না পারলে জন্মহারের গতিতে হ্রাস টানা যাবে না। যদিও মন্ত্রীর আশ্বাস কয়েক মাসের মধ্যেই ফিরবে গতি। আহাদ আহমেদের ক্যামেরায় দেখুন মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রোদে পোড়া মেঠোপথ ধরেই ঘরে ঘরে ছুটছেন হাসিনা আক্তার। পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে দম্পতিদের বোঝান সচেতনতার পাঠ। কিন্তু সেবাগ্রহীতাদের অভিযোগ নিয়মিত পরামর্শ মিললেও মিলছে না বিনামূল্যে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। আজকে ২-৩ মাস হলো মেডিসিন পাওয়া যেতেছে। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? মানে তারা কি বলতেছে আসবো এরকম আশ্বাস দিতে আছে, এরকম বলতেছে। মাঠ পর্যায়ের এই সংকট নিয়ে কথা হয় হাসিনা আক্তারের সঙ্গে। সরকার পক্ষ যদি আমাদেরকে এটা তাড়াতাড়ি দ্রুত গতিতে এটা সাপ্লাইটার ব্যবস্থা করে দেয় তখন আমরা আরো ভালোভাবে আমাদের পারফরমেন্স দেখাতে পারবো আর ভালোভাবে কাজ করতে পারবো আর কি মাঠে। এটি কুমিল্লার সীমান্তবর্তী শশীদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ভেতরে যেন এক পরিত্যক্ত ভুতুরে নীরবতা। অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রাংশ, নেই প্রয়োজনীয় ওষুধপত্র। গত এক সপ্তাহে সেবা নিতে এসেছেন হাতে গোনা কয়েকজন। দৈনিক প্রতিদিন 70-80 জন হয়ে থাকে। সাধারণ রোগী, পদ্ধতি, গর্ভবতী, প্রসব পরবর্তী সব সেবাগুলা সাপ্লাই অনেক দূর ধরে এখানে মানুষ একটা আসে না। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রটা আবার উল্টো। প্রতিদিন সেবাগ্রহীতার আনাগোনা লেগেই থাকে। তবে সরবরাহ সংকটে মেলে শুধু পরামর্শটুকুই। ফ্যামিলি প্ল্যানিং সেবা বলতে নাই বললেই চলে। একমাত্র সুখী থার্ড আছে, সেটা তাও মাসে অল্প কিছু দেওয়া হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে এসে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি প্রান্তিক পর্যায়ে যে ভয়াবহ চিত্র সেই চিত্রের কথাই তুলে ধরে। আমরা আসলে দেখতে চাই মাঠ পর্যায়ে অন্যান্য উপজেলাতে এই চিত্রটি কেমন। সিংগাই ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্য এবার পদ্মা তীরের হরিরামপুর। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ছুটে চলছে দুর্গম চরাঞ্চল পাটগ্রামের পথে। ঢেউতালে দুলতে থাকা নৌকায় যেন বলে দেয় এই জনপদে পৌঁছানো মানে এক কঠিন সংগ্রাম। এখানে নেই মাঠকর্মীর নিয়মিত পরিদর্শন, পরামর্শ, নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহটুকু। চর অঞ্চলে পরিবার পরিকল্পনার
কিছু লোক নিয়োগ দিছিল, নিয়োগ দেওয়ার পরে সরকার পতন হওয়ার পরে নিয়োগটা বাতিল করে দিছে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে চাহিদার তুলনায় জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84.63%। এর মধ্যে প্রতি মাসে প্রয়োজনের তুলনায় কন্ডোমের সরবরাহ কমেছে প্রায় 91.57%। ওরাল পিল ও ইনজেক্টেবলের সরবরাহ কমেছে যথাক্রমে প্রায় 75 ও 98%। উল্লেখযোগ্যভাবে কমেছে ইমপ্ল্যান্ট ও আইইউডির ব্যবহারও। সেক্টর প্রোগ্রামটি যখন শেষ হয়ে গিয়েছে, নতুন কার্যক্রম হাতে নিতে সময় লেগেছে এবং একটি নতুন ডিপিপি তৈরি হয়েছে এবং এটাও একটা সময় লেগেছে। এর মধ্য দিয়ে বাজেটের একটা ক্রাইসিস ছিল, এই সব কিছু মিলে এই সংকটটা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে এই স্থবিরতার ভয়াবহ প্রভাব পড়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত ও মাতৃ মৃত্যু হারে। ইউনিসেফের MICS প্রতিবেদন বলছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত প্রজনন হার 2.3 থাকলেও 2025-এ এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.4-এ। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি সঞ্চার করা। জন্ম নিয়ন্ত্রণের কাজগুলো দ্রুত শুরু করা দরকার এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি করা বা দেশে তৈরির ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম একসময় চলতো, সেটাকে আবার পুনরায় গতি সঞ্চার করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির সামগ্রিক কার্যক্রম নিয়ে আমরা কথা বলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে। মাঠ পর্যায়ে উপকরণের ঘাটতি, পরামর্শ কার্যক্রমের স্থবিরতা এবং জন্মহার বৃদ্ধির যে শঙ্কা তৈরি হয়েছে, সেখানে কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার? অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নাই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্টিমলে নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। কাউন্সিলিং করতে হবে, সেটা একসময় হয়েছে। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি এবং ম্যাটেরিয়ালসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা যারা বিডার ছিল তাদেরকে আমরা চাপে রাখছি যাতে তাড়াতাড়ি পেয়ে উইদাউট এনি ফার্দার ডিলে। কন্ডোমটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো, এর সাফিসিয়েন্ট। ট্যাবলেটটা পাইতে আমাদের একটু টাইম লাগবে। আগামী বছরের মধ্যে আমরা প্রোডাক্টিভিটি হারটাকে ফার্টিলিটিটাকে আমরা কমিয়ে আনবো। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 17,22,00,000-এর মতো। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। তবে সাম্প্রতিক সময়ে প্রজনন হার বেড়ে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন। বিতর্কিত রেফারিংয়ের বুকে ক্ষোভ নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষে দেশে ফিরেই বীরের সম্মান পেয়েছে মিশর। বিমানবন্দরে সালাহ জিকোতের বরণ করে নিতে নামে হাজারো মানুষের ঢল। আর একই সাথে আকাশ ভরা স্লোগানে ওঠে ন্যায্য বিচারের দাবিও। বিস্তারিত জানাবেন মাহফুজ আহমেদ। আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত রেফারিংয়ে স্বপ্নভঙ্গ হলেও বীরের বেশেই দেশে ফিরেছে মিশর। বিশ্বকাপের শেষ 16 থেকে নাটকীয় বিদায়ের পরেও প্রিয় দলকে বরণ করে নিতে শুক্রবার নিউ অ্যালাইনমেন্ট আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজারো সমর্থক। উত্তর আমেরিকা থেকে ফেরার পর বিমানবন্দর থেকে খোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করে মিশর দল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ করতালি আর উল্লাসে তাদের প্রাণখোলা অভিবাদন জানায়। অনেকের হাতেই ছিল সালার ছবি, কেউ আবার বহন করেছিলেন কোচ হাসাম হোসেনের পোস্টারও। শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে 2-0 ব্যবধানে এগিয়েও শেষ 13 মিনিটে 3 গোল হজম করে বিদায় নেয় ফারাওরা। তবে সমর্থকদের দাবি সেই হারের পেছনে বড় কারণ ছিল বিতর্কিত রেফারিং। المنتخب بتاعنا اتظلم في الحكم بتاعه وهو بيلعب كويس قوي ما بياخدش حقه وانا جايه من اخر الدنيا عشان اقول لهم نورتوا وشرفتوا مصر। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম জয়ের স্বাদ পেয়েছিল মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর শেষ 32-এ অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে তারা জায়গা করে নেয় শেষ 16-তে। আর সেই ঐতিহাসিক যাত্রার স্বীকৃতি দিতেই দলটির প্রতি ভালোবাসা উজাড় করে দেন সমর্থকেরা। একই সঙ্গে রেফারিংয়ের বিরুদ্ধেও তীব্র ক্ষোভও জানান তারা। وفخورين بالمنتخب المصري كله وبنشجعهم على اللي بيعملوه واللي لسه هيعملوه। বিশ্বকাপের এই সাফল্যের স্বীকৃতি হিসাবে কোচ হাসাম হোসেন ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তিও নবায়ন করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সমর্থকদের প্রত্যাশা বিতর্কিত বিদায়ের পরও ক্ষোভ ভুলে আগামী বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরবে ফারাওরা। মাহফুজ আহমেদ, এখন। শেরপুরে প্রায় 9.5 কোটি টাকায় নির্মিত আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও পৌর শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ওই এলাকার হাজারো মানুষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 2022 সালে শেরপুর পৌরসভার একটি প্রকল্পের আওতায় প্রায় 6.5 কোটি টাকায় 3 একর জমি অধিগ্রহণ এবং স্থাপনা নির্মাণে আরো 3.5 কোটি টাকা ব্যয়ে শহরের 8ম তলায় আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। অথচ পৌর এলাকার আবর্জনা সেখানে না ফেলে ফেলা হয় মিরগঞ্জে মৃগী নদীর পাশের জমিতে।
নিজস্ব আধুনিক প্রযুক্তি নির্ভর স্যানিটারি ল্যান্ডফিল থাকলেও এভাবে উন্মুক্ত স্থানে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, পলিথিন, আবাসিক ও হাসপাতালে বর্জ্য ফেলে নদীসহ পরিবেশ দূষণে পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করছেন অনেকে। আমাদের এই মিল্কি নদীর কাছে আমাদের বাড়ি, এই মিল্কি নদীর পানির কালো হয়ে গেছে এই ময়লা ফেলানোর কারণে, দুর্গন্ধে পোলাপানেরও শ্বাসকষ্ট, কাশ, নিউমোনিয়া, এগুলো দেখা দিতেছে। পোলাপান লেখাপড়া করতে পারে না, অনেক গন্ধে এলাকার লোকজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। আমরা অনেক দিন যাবত এই ময়লা ফেলানোর জন্য নিষেধ করছি, ওরা মানে না। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। এই বর্জ্য যতদিন পর্যন্ত সম্পদে পরিণত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে। আমি আশা করব যে কেন্দ্রীয় সরকার যাতে এদিকে দৃষ্টি দিলে আমাদের এই দুর্বলতা থেকে আমরা কাটিয়ে উঠবো এবং এটাকে সম্পদে পরিণত করতে পারবো। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। আমরা খুবই অস্থায়ী ভিত্তিতে ময়লা ফেলছি, আমরা খাস জমি খুঁজছি নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। ইতিমধ্যেই সরকার এই বিষয়ে আমাদেরকে নিকট পত্র প্রেরণ করেছে। তো খাস জমি পেলে পৌরসভা অথবা পৌরসভার বাইরে কাছাকাছি নিকটবর্তী এলাকায় আমরা সেই খাস জমিটাকে নতুন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এবং তখন মিরগঞ্জ ডাম্পিং গ্রাউন্ডটাকে আমরা ক্লোজ করে দিব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর পৌর শহরে 9টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়, যেখানে 15 টন বর্জ্য পশ্চিমীতলার নিজস্ব ডাম্পিং স্টেশনে ফেললেও স্থান সংকুলন না হওয়ায় বাকি 15 টন বর্জ্য ফেলা হয় মৃগী নদীর তীরে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। প্রায় 81 লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন জুয়েল রানা। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1999 সালে। বর্তমানে প্রায় 40,000 মানুষের এই পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে 2021-22 অর্থ বছরে চর শুভগাছা এলাকায় 80,65,247 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ডাম্পিং স্টেশন। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এই স্থাপনাটি। অযত্ন অবহেলায় পড়ে থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, চুরি হয়ে গেছে পাইপসহ নানা যন্ত্রাংশ। সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়, আর দিনের বেলায় স্থানীয়রা সেখানে ধান ও ভুট্টা শুকানোর কাজ করেন। দ্রুত ডাম্পিং স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে একটা ডাম্পিং করছেন তারা, সেটাতে আপনার এমন এক জায়গায় করছে যে পৌরবাসী সেখানে যাওয়া খুব দুঃসাধ্য হয়ে গেছে। এখান দিয়ে যখন স্কুলে যাই তখন ময়লার গন্ধতে পেটে ব্যথা করে, বমি আসে, যে তাই এখানে ময়লা না ফেলা উচিত। এদিকে ডাম্পিং স্টেশন অচল থাকায় পৌরসভার প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও সড়কের পাশের ব্যবসায়ীরা। উন্মুক্তভাবে বর্জ্য ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু সহ মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। দুর্গন্ধ ছড়াইতেছে, এর জন্য আমাদের স্বাস্থ্যের জন্য দেখা যায় যে একটা দুরবস্থায়, কারণ এখানে অনেক দুর্গন্ধ হয় এবং মশার উপদ্রব বেড়ে গেছে, যার ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। পৌর প্রশাসনের দাবি, ডাম্পিং স্টেশনটির হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ না হওয়ায় এটি চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডাম্পিং স্টেশনটি চালু করা হবে। তো আগামী সপ্তাহে আমরা ডাম্পিং স্টেশনকে সম্পূর্ণভাবে চালু করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং লোকালি যেন জলবদ্ধতা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সকল ধরনের ড্রেন পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি যে সামনের সপ্তাহ থেকে মাদারগঞ্জের যেই নোংরা যে বর্জ্যগুলো আছে সহজেই আমরা ডাম্পিং স্টেশনে প্রেরণের মাধ্যমে মাদারগঞ্জকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে আপনাদের উপহার দিতে পারব। অচল ডাম্পিং স্টেশন দ্রুত চালু করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং নাগরিক সেবা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন মাদারগঞ্জ পৌরসভার বাসিন্দারা। এখন জামালপুর।
বরগুনায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা ও ল্যাম্পি স্কিন রোগ। একের পর এক খামারে আক্রান্ত হচ্ছে গরু। সরকারের পর্যায়ে প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধ না থাকায় দিশেহারা খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, কোরবানি পরবর্তী সময়ে রোগের সংক্রমণ বেড়েছে। চলতি মাসে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন তারা। দেখুন অলি আহমেদের ছবিতে সুজন আকনের রিপোর্ট। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের প্রায় প্রতিটি খামারেই এখন উদ্বেগ আর উৎকণ্ঠা। বাতাসের মতো দ্রুত ছড়িয়ে পড়া খুরা ও লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে একের পর এক গবাদি পশু। খামার জুড়ে অসুস্থ গরুর কষ্ট আর খামারিদের দুশ্চিন্তার চিত্র এখন প্রতিদিনের বাস্তবতা। প্রায় 1 দশক ধরে গরু পালন করছেন খামারি লিটন মিয়া। গত সপ্তাহেই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার 3.5 লাখ টাকা দামের একটি ফ্রিজিয়ান গরু। বর্তমানে খামারের 16টি গরুর সবকটি আক্রান্ত। গত 1 মাস ধরে দিনরাত পরিশ্রম করেও পুরোপুরি সুস্থ করতে পারছেন না। বরগুনা সদরে আমাদের পুরুষ ডাক্তার দরকার, যাতে আমরা তাৎক্ষণিকভাবে তারে পাইতে পারি বা সে আসতে পারে। এই একটা বড় গরু তো হাসপাতালে নেওয়া তো সম্ভব না, ডাক্তারই এখানে আসতে হবে, কিন্তু তারা ফোন দিলে অনেক সময় আসতে পারে না বা ফোন ধরে না। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বরগুনায় রয়েছে 4,54,379টি গরু। এরই মধ্যে খুরা ও লাম্পি স্কিন রোগে 1.5 শতাধিক গরুর মৃত্যু হয়েছে, যার বড় অংশই উন্নত জাতের বাছুর। অথচ সরকারি হাসপাতালে নেই প্রয়োজনীয় ভ্যাকসিন কিংবা ওষুধ। ফলে বাজার থেকে অতিরিক্ত দামে ওষুধ কিনে চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন খামারিরা। খামারিদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবাও মিলছে না। সময়মতো চিকিৎসা ও ভ্যাকসিনের অভাবে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত পশুর সংখ্যা। বিশেষ করে ছোট গরু ও বাছুরের মৃত্যুর ঘটনা তাদের আরও শঙ্কিত করে তুলছে। ফুসকা পড়ছে, ওষুধ করছি, ওষুধ করণে কমে না, যার কারণে এইমাত্র নিয়ে এসে হাসপাতালে। সরকারি যেটা দিত সেটা 150 টাকা করে নিত পার গরুর, 150 টাকা। আর বাইরে যেটা সেটা 3000 থেকে 4000 টাকার মধ্যে। বাইডুন দিয়ে ধুইয়ে ফেলাই যাই করছি, সেই পরে আবার আসুক কই ঠ্যাংটা ফুলল, সেই দিকে আবার মহিলা ডাক্তারের দ্বার লেগেছি। প্রাণী সম্পদ বিভাগের দাবি, কোরবানির পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে পশু আনা নেয়ায় সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চলতি জুলাই মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা অলরেডি চাহিদা দিয়েছি, খুব শীঘ্রই এসে পড়বে। আর আমাদের আসলে লোকবল সংকট আছে, যেমন আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন উনি নেই, আর আমাদের উপসহকারী তারাও নেই, একজন ট্রেনিংয়ে আছেন। তো আমাদের লোকবল স্বল্পতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার। বিশেষজ্ঞদের মতে খুরা রোগ ছোঁয়াচে ভাইরাসজনিত সমস্যা। আক্রান্ত পশুকে দ্রুত আলাদা রাখা, খামার নিয়মিত জীবাণুমুক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করলেই এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। সুজন আকন, এখন বরগুনা। আলোচনায় ফেরার আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সচল করতে ইরানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার তথ্য, হরমুজে চলাচলকারী জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা হিসেবে তেহরানের পক্ষ থেকে প্রকাশ্যে বিবৃতি চায় ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে দুই দেশকে আবারও আলোচনায় ফেরাতে ইরানে অবস্থান করছেন কাতারি প্রতিনিধি দল। রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক হামলার জেরে টানা তৃতীয় দিনের মতো হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। 12 ঘন্টার এক শিফটে পার হচ্ছে 6টি নৌযান, যেখানে গেল সপ্তাহে এই সংখ্যা ছিল 18 থেকে 22। হরমুজ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া না জানালেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফ বার্তা, ওয়াশিংটন সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি ভঙ্গ করলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। আর ট্রাম্পের দাবি, ইরানের অনুরোধে আবারও আলোচনায় ফিরতে আগ্রহী যুক্তরাষ্ট্র, তবে থাকবে না কোনো যুদ্ধবিরতি। কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতাকারী পক্ষগুলো যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিলেও সমাধান আসবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর রুট বিতর্ক ও লেবাননে চলমান ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তির পথে প্রধান বাধা। বাকিরা জানাচ্ছেন অর্ণব প্রসাদ। সমঝোতা স্মারক সইয়ের 1 মাস না পেরোতেই গেল মঙ্গলবার থেকে হরমুজ ইস্যুতে কয়েক দফা পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ইরান।
এমনকি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। যদিও বৃহস্পতিবারের হামলার দায় অস্বীকার করে ওয়াশিংটন জানিয়েছে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তারা। এছাড়াও আল জাজিরা বলছে ওয়াশিংটন তেহরানকে ফের আলোচনার টেবিলে বসাতে উদ্যোগ নিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এর আগে কথা ছিল প্রয়াত সুপ্রিম লিডারের দাফন অনুষ্ঠানের সময় ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি শনিবার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য ফের বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইরান ফের আলোচনার টেবিলে ফেরত আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এরই মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সাব বার্তা, হামলা চালালে আলোচনার টেবিলে ফেরত যাবে না তারা। যদিও ট্রাম্প বলছে ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ওয়াশিংটন। এমন বাস্তবতায় মধ্যস্থতাকারী পক্ষগুলো দুই দেশকে আলোচনার টেবিলে বসালেও বিবাদমান ইস্যুগুলোতে কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ইরানের ঐকমতে পৌঁছানোর পথে প্রধান বাধা হরমুজ ও লেবানন। কেননা সমঝোতা স্মারক অনুযায়ী আগামী 60 দিন হরমুজ প্রণালীতে টোলবিহীন নিরাপদ জাহাজ চলাচলের প্রতিশ্রুতি দেয় ইরান। এছাড়াও জলপথটির ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনার টেবিলেও বসেছে তেহরান। কিন্তু মূল বিপত্তি জাহাজ চলাচলের রুট নিয়ে। তেহরান চায় সব জাহাজকে ইরান উপকূলের কাছ দিয়ে হরমুজ অতিক্রম করতে হবে। এটি অমান্য করে কোনো জাহাজ ওমান সীমান্তের কাছাকাছি রুট দিয়ে ভিড়লেই সেগুলোতে টার্গেট করছে আইআরজিসি। এছাড়াও যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তির পথে আরেকটি বড় বাধা লেবানন। সমঝোতা স্মারক অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করবে ইসরায়েল। কিন্তু লেবানন সংঘাতের নেপথ্যের দুই পক্ষ ইসরায়েল ও লেবানন এই চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই সমঝোতা স্মারক সইয়ের পরও নানা অজুহাতে লেবাননে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। আর সংঘাত বন্ধে গেল জুনে যে কাঠামো চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন সরকার, সেখানেও লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা স্পষ্টভাবে বলা হয়নি, বরং কাঠামো চুক্তিতে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের বিষয়টি জোর দেয়া হয়েছে, যা বারবার প্রত্যাখ্যান করছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। গেল কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পূর্ব এশিয়ার 3 দেশ তাইওয়ান, জাপান ও চীন। এরই মধ্যে টাইফুনের প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণ গেছে 15 জনের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজই চীনের দক্ষিণ পূর্ব স্থলভাগে আঘাত হানতে পারে টাইফুন বাভি। এদিকে বৈরী আবহাওয়ার জেরে তাইওয়ান ও জাপানে বাতিল করা হয়েছে 1000-এরও বেশি ফ্লাইট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। মেঘ থমথমে আকাশ, অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। উপকূলে আছড়ে পড়ছে সাগরের উত্তাল ঢেউ। গেল কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুন বাভি আঘাত হানার আগেই এমন বৈরী আবহাওয়ার কবলে পড়েছে জাপান, তাইওয়ান ও চীন। তাইপের আবহাওয়া অফিসের তথ্য, প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আঘাত হানতে পারে চীনের দক্ষিণ পূর্ব স্থলভাগে। এর জেরে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চল এবং জাপানের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হচ্ছে। আর টাইফুনের প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ অনেকে। এছাড়া বৈরী আবহাওয়ায় পূর্ব এশিয়া অঞ্চলের 1000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। স্থল ও জলপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে প্রশাসন। চীনের দিকে অগ্রসর হতে থাকলেও টাইফুন বাভির প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ, সঙ্গে বইছে দমকা হাওয়া। ধীরে ধীরে শক্তি হারিয়ে সুপার টাইফুন থেকে সাধারণ টাইফুনে পরিণত হলেও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে 14,000-এর বেশি মানুষ সরিয়ে নিয়েছে তাইপে। দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে 29,000 সেনা সদস্য। বাতিল করা হয়েছে প্রায় 300 অভ্যন্তরীণ ফ্লাইট। তাইওয়ানের উত্তর উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। টাইফুন মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি চলছে চীনেও। ক্ষয়ক্ষতি এড়াতে শক্ত টেপের সাহায্যে কাঁচের দরজা জানালা বন্ধ করে দিয়েছেন পূর্বাঞ্চলের বাসিন্দারা। ব্যবহার করা হচ্ছে কাঠের তক্তাও। প্রস্তুত রাখা হয়েছে বালির বস্তা। বন্দরে নোঙর করা হয়েছে সব জাহাজ। ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্র। টাইফুন বাভির কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে চীনের ওয়েনঝৌ শহর। বন্দরনগরীয় শিল্পবান্ধব শহরটিতে 1 কোটি মানুষের বাস। 那个网上学的，就说是胶带放了以后的话，它这个玻璃的受力面会
会减弱。 টাইফুন বাভি কাছাকাছি চলে আসায় স্থানীয় সময় সকাল থেকে জাপানেও চলছে মুষলধারে বৃষ্টি, বইছে দমকা হাওয়া। বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির প্রধান বিমানবন্দর। বাতিল করা হয়েছে প্রায় ৩০০ ফ্লাইট। ভোগান্তিতে পড়েছেন ২,০০০-এরও বেশি যাত্রী। ভূমিধস, বন্যা এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও ৭ লাখ মানুষ পানিবন্দী। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ঘরবাড়ি, হাট বাজার, কৃষিজমি ও মৎস্য খামারের ক্ষতচিহ্ন। উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। বিস্তারিত জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত বলবেন। মিম, আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের বিশেষ করে সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী এই সকল এলাকাগুলোতে গত 5 দিনের যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু 3-4 দিন একেবারে সড়কের উপরেই 1 ফুট পর্যন্ত পানি উঠেছিল। সেই জায়গাতে অধিকাংশ অংশে এখন পানি নেমেছে, তবে যেগুলো একেবারে নিচু সড়ক, মহাসড়কের মধ্যে বিশেষ করে চন্দনাইশ যে অংশ, সেখানে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি প্রায় 1 ফুটের কাছাকাছি পানি আছে। ফলে বড় যানবাহনগুলো, বিশেষ করে বাসগুলো যাতায়াত করতে পারলেও ছোট যে যানবাহনগুলো আছে, কার থেকে শুরু করে সিএনজি অটোরিকশা, সেগুলো যাতায়াতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তারা যেতে পারছে না। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাকে বলে রাখি যে এই যে চট্টগ্রামের প্রায় 7টি উপজেলা এবারের বন্যা একেবারে পানিবন্দী হয়েছে। সেখানে 7 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের মানবেতর একেবারে জীবনযাপন করতে হচ্ছে। খাবারের সংকট যেমন রয়েছে, পানির সংকট রয়েছে। সেই জায়গাতে আজ থেকে মূলত সেনাবাহিনী মাঠে নেমেছে। তারা টু সিভিল পাওয়ারের আওতায় মূলত এখানে উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে ত্রাণ সহায়তা প্রদান, সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের চন্দনাইশ অংশে, বাগেছা হাটের ঠিক সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে একেবারে 1 ফুটের বেশি পানি জমে আছে। ফলে মানুষকে যাতায়াতের মধ্যে বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে। চট্টগ্রামের এই সকল জায়গাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা যে কার্যক্রম, সেটি কিন্তু চলমান রাখা হয়েছে। জেলা প্রশাসন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে এবং সেই সহযোগিতার কার্যক্রমগুলো স্থানীয় প্রশাসন হিসেবে তারা পরিচালনা করছেন। আপনাকে বলে রাখি যে এই 5 দিনের যে ভারী বৃষ্টি এবং বৃষ্টির ফলে পাহাড়ি ঢল, একই সাথে জোয়ারের পানি, সেই সকল জায়গাতে আমরা দেখেছি যে 10 জন মানুষ কিন্তু চট্টগ্রামে মারা গিয়েছেন। এখানে শিশু রয়েছেন, শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মারা গিয়েছে। তো সেই অবস্থায় আসলে বলা যায় যে একেবারে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এই জনপদের মানুষের এবং সেই জায়গাতে সরকারের পাশাপাশি যারা মানবিক সংগঠন রয়েছে, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন কাজী মাহফুজ। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।